প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন অলরেডি শেষ করে ফেলেছি। তোমাদের প্রিয় শিক্ষক সন্দীপ কুমার দেবনাথ স্যার এবং জহিরুল ইসলাম স্যার তোমাদের এই দুইটা অধ্যায় খুব ভালো করে শেষ করেছেন। তো আমরা কিন্তু এই দুইটা অধ্যায়ের উপর ভিত্তি করেই শনিবার থেকে ইউনিট পরীক্ষা দিতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই অবগত আছো যে শনিবার থেকে যে ইউনিট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় রসায়ন দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় থাকবে। রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়ন। এই দুইটা অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নগুলো থাকবে এবং আমরা কিন্তু আরও প্রত্যেকেই জানি যে ইউনিট পরীক্ষায় জ্ঞানমূলক 10টা আনসার করতে হয় 10 মার্কস, অনুধাবন 5টা আনসার করতে হয় 10 এবং 30টা এমসিকিউ থাকে। মোট 50 মার্কসের উপর আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। যেহেতু আমাদের ইউনিট পরীক্ষায় কেবল জ্ঞান এবং অনুধাবন থাকবে, কাজে আমি আজকে এই দুইটা অধ্যায়ের অবশ্যই একটা অধ্যায়ের উপরই কিছুটা আলোচনা করব। পরিমাণগত রসায়নের কিছু 2-4টা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, ঠিক আছে? তো প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে আমি যে বিষয়গুলো আজকে হাইলাইটস করব অর্থাৎ স্যারদের পড়ানোর বিষয়গুলো আমি আজকে রিপিট করব। তো সেক্ষেত্রে সবাই যদি খুব মনোযোগ দেই তাহলে আমাদের পরীক্ষা নিয়ে যে একটা ভয় থাকে সেই ভয়টা আমি আশা করি থাকবে না। তো চলো আমরা আজকে এই কিছু বিষয় অর্থাৎ রিপিট বিষয় নিয়ে কথা বলবো। দেখো, প্রথমে আমরা একটু দেখব যে পরীক্ষায় সাধারণত একটা অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে একটা পদার্থ দিয়ে বলে যে ওই পদার্থটা জারক নাকি বিজারক, ওই রকম একটা প্রশ্ন অনুধাবনে আসে, ঠিক আছে? ঠিক ওই রকমই দুইটা বিষয় আমরা আজকে প্রথম আলোচনা করব। তো প্রথমে লেখো সবাই বিজারক। প্রথমে আমরা কি নিয়ে লিখব? বিজারক। লেখো সবাই, প্রথমে আমরা বিজারক নিয়ে কথা বলবো। আমি আবারও বলছি, বোর্ড পরীক্ষা সাধারণত একটা পদার্থ দিয়ে বলে যে ওই পদার্থটি বিজারক অথবা জারক ব্যাখ্যা করো। আমরা ওই রকম একটা বিষয় নিয়ে আজকে প্রথমে কথা বলছি। সবাই লেখো বিজারক। তো প্রথমে আমরা একটু বিজারকের যে সংখ্যাটা সেই সংখ্যাটা লিখে নিই, তারপর আমরা তার বিস্তারিত বলি। দেখো, বিজারক হচ্ছে কতগুলা পদার্থের সমষ্টিগত নাম। বিজারক হচ্ছে কতগুলো পদার্থের সমষ্টিগত নাম। হ্যাঁ, পদার্থ তো অনেকই আছে, তার মধ্যে কিছু সংখ্যক পদার্থের বৈশিষ্ট্য আমরা দেখব তারা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে? আজকে কিন্তু ওই ত্যাগ নিয়েই আমরা কথা বলবো। দেখো, বিজারক হচ্ছে, লেখো সবাই, বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ। বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা যে পদার্থগুলো যারা ইলেকট্রন ত্যাগ করে। বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ। বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে? কি লিখছি আমি? দেখো, বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ। বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা
ইলেকট্রন ত্যাগ করে তাদের মানে বিজারক যারা তাদের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, আমরা সংখ্যাটা একটু লিখে নিই, তারপর বিষয়টা সম্পর্কে আরো আমরা জেনে নিব। বিজারক হচ্ছে, লেখো তোমরা সবাই, বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের কেন্দ্রীয় মৌলের জারণ মান বা জারণ সংখ্যা বৃদ্ধি করে। আমরা লিখছি নিশ্চয়ই। এখন একটা উদাহরণ হিসেবে দেখি, দেখো, মনে করো তোমরা সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের সাথে যদি আমরা আয়োডিন যোগ করি, বিক্রিয়া করে হয় সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড। একটু বিক্রিয়াটা দেখে নাও। সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইডে পরিণত হয়। আমরা কিন্তু এই আমাদের জহির স্যার কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো খুব ভালো করেই মানে পড়াইছেন সেক্ষেত্রে, এবং উনি কিন্তু তোমাদেরকে দেখাইছেন যে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়, কার জারণ মান কত, কে জারক কে বিজারক, প্রত্যেকটা বিষয়ে আমি নিজেও ক্লাসগুলো দেখেছি, প্রত্যেকটা বিষয়ে উনি উল্লেখ করেছেন। এবং এটা কিন্তু রিপিট ক্লাস, আমি আশা করি প্রত্যেকে যেন আরো ভালো করে পারো, তার জন্য আরো আমাদেরকে একটু দেখতে হবে। দেখো, সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন বিক্রিয়া করে কি হয়েছে, সোডিয়াম টেট্রাথায়োনেট। এবং আমরা জানি প্রত্যেকেই যে এখানে সালফারের জারণ মান হচ্ছে +2। কত? সালফারের জারণ মান +2, আর সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ মান হচ্ছে +2.5। ঠিক আছে, তাহলে দেখো এই বিক্রিয়াতে সোডিয়াম থায়োসালফেট হচ্ছে এমন একটি পদার্থ, সবাই খেয়াল করি, সোডিয়াম থায়োসালফেট হচ্ছে এমন একটি পদার্থ যে পদার্থের কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান +2 থেকে বৃদ্ধি পেয়ে +2.5 হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়াতে সোডিয়াম থায়োসালফেট তার জারণ মান বৃদ্ধি করেছে। আমি তো সংজ্ঞায় লিখছিলাম, বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি করে। নিচে লেখো, উক্ত বিক্রিয়ায় দেখা যায় সোডিয়াম থায়োসালফেট পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান +2 থেকে +2.5 এ +2 থেকে বৃদ্ধি করে +2.5 এ পরিণত করেছে।
তাই সোডিয়াম থায়োসালফেট একটি বিজারক। সোডিয়াম থায়োসালফেট একটি বিজারক। দেখো, সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইডে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম থায়োসালফেটের কেন্দ্রীয় মৌল সালফার, জারণ মান কত +2, আর উৎপাদে সালফারের জারণ মান কত +2.25, অর্থাৎ সালফারের জারণ মান বৃদ্ধি পেয়েছে। তা আমি তো সংজ্ঞায় বলছিলাম বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ, বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের কেন্দ্রীয় মৌলের জারণ মান বৃদ্ধি করে। যেহেতু উক্ত বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেট এর কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান +2 থেকে +2.5 এ পরিণত হয়েছে, কাজেই আমি বলতে পারি এই বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেট ইলেকট্রন ত্যাগ করেছে এবং তার কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান বৃদ্ধি পেয়েছে, যার জন্য সোডিয়াম থায়োসালফেটকে আমরা বিজারক পদার্থ হিসেবে বলবো। ঠিক আছে সবার, আমরা কিন্তু আরেকটা উদাহরণ দেখব, তাহলে আমি আশা করি আরো সবারই ভালো হবে। দেখো, দেখো ফেরিক ক্লোরাইড, আমরা প্রত্যেকে তার নাম জানি, +H2S হাইড্রোজেন সালফাইড। ফেরিক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে হয় ফেরাস ক্লোরাইড প্লাস সালফার প্লাস HCl। খেয়াল করো তোমরা, ফেরিক ক্লোরাইড এখানে আয়রনের জারণ মান হচ্ছে +3, ফেরাস ক্লোরাইডে আয়রনের জারণ মান হচ্ছে +2। ঠিক আছে, সালফারের জারণ মান হচ্ছে H2S -2, আর এখানে কত হচ্ছে 0। দেখো এই পদার্থটার ক্ষেত্রে একটু খেয়াল করো, জারণ মান কত ছিল আয়রনের +3, কত হয়েছে +2, হ্রাস পেয়েছে, কাজে সে কিন্তু বিজারক নয়। আর এই পদার্থের ক্ষেত্রে খেয়াল করো, সালফারের জারণ মান কত -2, সালফারের জারণ মান কত ছিল -2, হয়েছে কত 0, -2 এর চেয়ে 0 মান কি বড়, কাজেই H2S এখানে দেখো H2S এমন একটি পদার্থ, H2S এমন একটি পদার্থ যে পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান -2 থেকে 0-তে পরিণত করেছে, অর্থাৎ বৃদ্ধি করেছে, কাজে H2S হচ্ছে একটি বিজারক। তা আমরা একটু কথাটা লিখি। উক্ত বিক্রিয়ায় দেখা যায়, উক্ত বিক্রিয়ায় দেখা যায় H2S পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে তার কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান -2 থেকে বৃদ্ধি করে 0-তে পরিণত হয়েছে। তাই H2S বিজারক, কি বিজারক। ঠিক আছে, দেখো তোমরা সংজ্ঞার সাথে মিলাও, সংজ্ঞাটাই কিন্তু মেইন। বিজারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বা জারণ মান বৃদ্ধি করে। এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি H2S হচ্ছে এমন একটি পদার্থ
যে পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে কেন্দ্রীয় মূল সালফারের জারণ মান -2 থেকে 0 পরিণত করেছে, অর্থাৎ জারণ মান বৃদ্ধি করেছে, যার জন্য H2S হচ্ছে একটি বিজারক। তা আমি আশা করি প্রত্যেকেই বিজারক সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো। তোমরা যদি এই সংখ্যাটা, আমি যে সংখ্যাটা 2 লাইনে লিখেছি সেটা যদি সংগ্রহ করে রাখো, লিখে রাখো, সংখ্যাটা যদি ভালো করে বলতে পারো, তাহলে তুমি অনুধাবনমূলক প্রশ্নটাও লিখতে পারবে। এখন আমরা জারক নিয়ে কথা বলবো। জারক নিয়ে কথা বলবো। দেখো, জারক, দেখো ওইটার মধ্যে সংজ্ঞাটা আমরা লিখব। জারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ, জারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে, জারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের কেন্দ্রীয় মূলের জারণ মান বা জারণ সংখ্যা হ্রাস করে। ঠিক আছে? জারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা হ্রাস করে। বিজারকের বিপরীত হচ্ছে জারক। যেখানে আমরা ত্যাগ লিখেছিলাম সেখানে আমরা গ্রহণ লিখেছি, যেখানে ত্যাগ লিখেছিলাম গ্রহণ লিখেছি, যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি লিখেছিলাম সেখানে হ্রাস লিখেছি, হ্রাস করে। ঠিক আছে? তাহলে আমরা তো এখন একটা উদাহরণ নিয়ে বিষয়টা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পেতে পারি। দেখো তোমরা, আগের উদাহরণটাই আমরা দিই। ফেরিক ক্লোরাইড প্লাস H2S। আমরা একটু আগেও দেখেছি ফেরাস ক্লোরাইড প্লাস সালফার প্লাস HCl। দেখো এখানে আয়রনের বিক্রিয়কে ফেরিক ক্লোরাইড যোগে আয়রনের জারণ মান হচ্ছে +3, আর ফেরাস ক্লোরাইড যোগে আয়রনের জারণ মান হচ্ছে +2। দেখো ছিল কত? আয়রনের জারণ মান +3 হয়েছে কত? +2, অর্থাৎ 3 থেকে 2 এ পরিণত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি ফেরিক ক্লোরাইড হচ্ছে এমন একটি পদার্থ যে পদার্থটির ইলেকট্রন গ্রহণ করে তার জারণ মান +3 থেকে +2 পরিণত করেছে, অর্থাৎ হ্রাস করেছে। কথাটা আমরা লিখি, লেখো। উক্ত বিক্রিয়ায় দেখা যায় ফেরিক ক্লোরাইড পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে তার কেন্দ্রীয় মূল আয়রনের জারণ মান বা জারণ সংখ্যা +3 থেকে +2 হ্রাস করেছে। তাই ফেরিক ক্লোরাইড হলো বিজারক, ফেরিক ক্লোরাইড হলো জারক। ঠিক আছে? তাহলে আমরা
অনুধাবনমূলক প্রশ্ন আশা করি আমরা একটা পারবো। এই সামনের যে ইউনিট পরীক্ষা আসতেছে সেই ইউনিট পরীক্ষায় একটা প্রশ্ন হয়তো থাকবে যে যে কোনো একটা পদার্থ দিয়ে বলবে যে এই পদার্থটি জারক অথবা বিজারক ব্যাখ্যা করো। তো আমরা জারক সম্পর্কে আরেকটু দেখি। দেখো, জারক হচ্ছে কিছু সংখ্যক পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারক কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হ্রাস করে। একটা বিক্রিয়া আমি দিয়েছি, দেখো, ফেরিক ক্লোরাইড প্লাস H2S, ফেরাস ক্লোরাইড প্লাস সালফার প্লাস HCl। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটিতে আয়রনের জারণ মান ছিল কত? +3, হয়েছে কত? +2, অর্থাৎ জারণ মান +3 থেকে +2 তে পরিণত হয়েছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। কাজেই ফেরিক ক্লোরাইড হচ্ছে একটি জারক। ধন্যবাদ। তো আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। লেখো তোমরা। তোমরা মোলালিটি এবং মোলারিটি নিয়ে পড়েছ। স্যার তোমাদেরকে বিষয়গুলো দেখাইছে, আমি নিজেও দেখেছি যে এই মোলালিটি এবং মোলারিটি থেকেও কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক এসে থাকে। যেহেতু আমাদের ইউনিট পরীক্ষাটাই কেবল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উপর ভিত্তি করে হবে, কাজেই আমরা শুধু আজকে অনুধাবন নিয়েই ঠিক আছে কথা বলবো। লেখো মোলালিটি। মোলালিটি, মোলালিটি, ঠিক আছে। মোলালিটি, মোলালিটি এবং মোলারিটি দুইটা বিষয় থেকে একটা বিষয় অনুধাবনমূলক প্রশ্নে আমরা আশা করতে পারি। লেখো তোমরা মোলালিটি। মোলালিটিটা হচ্ছে আসলে কি, আমরা একটু সহজ করে লিখি। দেখো, মোলালিটি হচ্ছে মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা। দ্রব্যের মূল সংখ্যা। মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা। পরে একটু সহজ করে লিখলাম যে মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা। মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা। হ্যাঁ, দ্রব্যের মূল সংখ্যাটা যে আমরা লিখব যে 10 মোল, 5 মোল বা 1 মোল, এই মূল সংখ্যাটার একটা শর্ত থাকবে, সেটা হচ্ছে প্রতি কেজি দ্রাবকে। আমরা লিখি কথাটা যে মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা, যা মূল সংখ্যাটা প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত থাকে। লেখছ মোলালিটি হচ্ছে, এটা আমাদের সহজ করে বোঝার জন্য যে মোলালিটিতে আসলে শব্দটা কেমন জানি শুনতে, বাট খুব সহজ যে মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা। শর্ত হচ্ছে প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মূল সংখ্যা। প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মূল সংখ্যা। তাই আমি কথাটাকে এইভাবে লিখলাম, মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা, যা মানে কি মূল সংখ্যা, যা প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত থাকে। ঠিক আছে, মোলালিটি হচ্ছে দ্রব্যের মূল সংখ্যা, যা অর্থাৎ দ্রব্যের মূল সংখ্যাকে উল্লেখ করা হচ্ছে এখানে যা বলতে, যা প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত থাকে। এখন আমরা একটু ডিটেলস যদি পড়ি তাহলে বিষয়টা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা হবে। লেখো, ব্যাখ্যাটা একটু বলি আমি। ব্যাখ্যা, তাইলে আমরা অনুধাবন প্রশ্নটা খুব সহজেই ধারণায় নিতে পারবো। দেখো ব্যাখ্যাটা, দেখো আমরা প্রত্যেকেই জানি
দ্রবণ দ্রবণ সমান হচ্ছে দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। আমরা এই কথাটা, এই গাণিতিক সমীকরণটা প্রত্যেকেই জানি, বা আমি সমাধানের নিয়ম অনুসারে লিখতে পারি দ্রাবক সমান হচ্ছে দ্রবণ মাইনাস দ্রবক। এটা আমাদের জানা বিষয়টা, একটু পরে লাগবে। দেখো, ধরি দ্রবণের ভর W1। কথাগুলো ভালো করে লেখো, মনোযোগ দিও। আমরা ধরে নিছি একটা দ্রবণের ভর হচ্ছে W1। তো দ্রবণে যেহেতু থাকে কি কি, দ্রব আর দ্রাবক। এই দ্রবণের ভরটা আমি কত ধরে নিলাম, W1। দ্রবের ভরটাও আমরা ধরে নিই যে দ্রবের ভর W2। যেহেতু আমি দ্রবণের ভর ধরে নিয়েছি W1, দ্রবের ভর ধরে নিয়েছি W2, কাজেই দ্রাবকের ভর হবে, বুঝতেই পারছো, W1 মাইনাস W2। সুতরাং দ্রাবকের ভর হবে W1 মাইনাস W2। এই সমীকরণ থেকে দেখো, দ্রবণ W1, দ্রব W2। সমাধান নিয়ম অনুসারে দ্রাবক সমান দ্রবণ প্লাস দ্রবণ W1, দ্রব হচ্ছে W2। কাজেই দ্রাবকের ভর হচ্ছে W1 মাইনাস W2। আমি লিখেছি, দেখো, W1 মাইনাস W2। এখন সবাই খেয়াল করো, যদি আমরা ধরে নিই দ্রবের আণবিক ভর আমরা ধরে নিলাম m। দ্রবের আণবিক ভর কত কি লিখি আমরা, m। সুতরাং দ্রবের মোল সংখ্যাটা কত হবে? আমরা কিন্তু জানি প্রত্যেকেই মোল সংখ্যা গাণিতিক সংজ্ঞা কি, মোল সংখ্যার গাণিতিক সংজ্ঞা কি আমরা প্রত্যেকেই জানি। দ্রবের ভর কত, দ্রবের ভর W2। এই যে দ্রবের ভর W2, দ্রবের ভর ও দ্রবের আণবিক ভরের অনুপাতই হচ্ছে দ্রবের মোল সংখ্যা। দ্রবের মোল সংখ্যা হচ্ছে দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভরের অনুপাত। দেখো, আমি দুইটা বিষয় তোমাদেরকে বলতে চাই। একটা হচ্ছে দ্রাবকের ভর কত, প্রশ্ন যদি করা হয় দ্রাবকের ভর কত, উত্তর হবে W1 মাইনাস W2। যদি বলা হয় দ্রবের মোল সংখ্যা কত, উত্তর হবে W2/m। যেহেতু আমাদের দ্রবণে, আমরা যে দ্রবণটা নিয়ে কল্পনা করতেছি, সেই দ্রবণে দ্রাবকের ভর হচ্ছে W মাইনাস W2। দ্রবের মূল সংখ্যা হচ্ছে আমাদের কত, W2/m। তাহলে তোমরাই বলো, দ্রাবকের ভর হচ্ছে W1 মাইনাস W2, দ্রবের মোল সংখ্যা হচ্ছে W2/m। তার মানে হচ্ছে W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকে, W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হচ্ছে W2/m। কথাটা আমরা এখন লিখব। লেখো সবাই, W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা কত, W2/m। ঠিক আছে, শর্ত মতে আমরা লিখতে পারি W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হচ্ছে W2/m। সুতরাং ঐকিক নিয়মে অনুসারে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হবে
W2 নিচে হবে W1 মাইনাস W2 ইন্টু M। লিখতেছো সবাই? সুতরাং 1000 গ্রাম, 1000 গ্রাম মানে কি 1 কেজি। দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হবে 1000 W2 বাই W1 মাইনাস W2 ইন্টু M। তাহলে দেখো 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের যে মোল সংখ্যা সেটাই আমরা পেয়ে গেছি। আর এটাই কিন্তু যদি মোলালিটিকে M দ্বারা প্রকাশ করা হয়, মোলালিটি M সমান হবে 1000 W বাই W1 মাইনাস W2 ইন্টু M। এটি হচ্ছে মোলালিটির গাণিতিক সমীকরণ। ঠিক আছে, মোলালিটির গাণিতিক সমীকরণ। একটা জিনিস তোমরা খেয়াল করো, মোলালিটির গাণিতিক সমীকরণ থেকে দেখা যাচ্ছে মোলালিটিটা নির্ভর করে দ্রবের ভর, দ্রাবকের ভর এবং দ্রবের আণবিক ভর। আবারও বলছি, মোলালিটিটা নির্ভর করে দ্রবের ভর, দ্রবের আণবিক ভর এবং দ্রাবকের ভর। দ্রবের ভর, দ্রবের আণবিক ভর এবং দ্রাবকের ভর কোনোটাই তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এর জন্য মোলালিটিও তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন, অথবা মোলালিটির সুবিধা কি ব্যাখ্যা করো। তাহলে আমরা বিষয়টা লিখে নিব, পড়ে নিব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে বৃহস্পতিবারে, ওই দিন আমরা বাকি ক্লাস বিষয়গুলো পড়ে নেব। সবাইকে ধন্যবাদ।